সাদেক এগ্রোর কোটি টাকার নিষিদ্ধ গরুর ক্রেতা মেয়র আতিকের ভাতিজা, কোরবানির জন্য কেনা হলেও দেয়া হয়নি জবাই। আনার হত্যার 2 আসামিকে খাগড়াছড়ির দুর্গম পাহাড় থেকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে তল্লাশি। অল্প বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী, স্থায়ী সমাধানের পরামর্শ নগরবিদদের। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সাদেক এগ্রোর কোটি টাকার সেই নিষিদ্ধ গরুর ক্রেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাতিজা সাকের আহমেদ। তিনি ইসলাম গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। তবে 1 কোটি টাকা দিয়ে কিনলেও গরুটি এবছর কোরবানি দেয়া হয়নি বলে নিশ্চিত করেছে সাদেক এগ্রো। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে এমন তথ্য। এম এ আজিমের বিশেষ রিপোর্ট। ব্রাহ্মা জাতের গরুকে বংশমর্যাদা সম্পন্ন গরু উল্লেখ করে এবারের কোরবানির ঈদে আলোচনায় আসে সাদেক এগ্রো। নিষিদ্ধ জাতের গরুটি কোটি টাকায় বিক্রির বিষয়টি নিশ্চিত করেন ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত সাদেক এগ্রো মালিক ইমরান। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। এটাই কারণ। এটার ওজন কত কিংবা এটার মাংস আসলে খেতে কেমন, এইটার জন্য না। কে সেই কোটি টাকার গরুর ক্রেতা তা আড়ালেই ছিল এতদিন। তবে দেশ টিভির হাতে আসা এক ভিডিওতে দেখা যায় গরুটির ক্রেতা শাকের নামের এ ব্যক্তি। সাদেক এগ্রো মালিক ইমরান তাকে গরুটি বুঝিয়ে দিচ্ছেন এবং তার মঙ্গল কামনা করছেন। সোল্ড টু আমাদের বিলাভেড শাকের ভাই। শাকের ভাই এইবার পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। সবাই শাকের ভাই হজ কবুল হওয়ার দোয়া করবেন। কোটি টাকায় নিষিদ্ধ গরু কেনা শাকের আহমেদের আয়ের উৎস কি জানতে মাঠে নামে দেশ টিভি টিম। ইসলাম গ্রুপের গুলশান অফিস থেকে নিশ্চিত হওয়া যায় তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। সবগুলো গার্মেন্টস উনি দেখাশোনা করেন। ওই যে 2 ভাই, শাহরিয়ার আহমেদ আর শাকের আহমেদ। এ প্রতিষ্ঠানে সম্পৃক্ত ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, শাকের তার ভাতিজা। ইসলাম গ্রুপ মেয়র আতিকের পারিবারিক প্রতিষ্ঠান। মেয়র সে আসলে কতটুকু দেখাশোনা করেন? আতিক স্যারের গার্মেন্টসটার ব্যবসাটা ভিন্ন, গ্রুপ একটা। আতিক স্যারের ব্যবসাটা লোকজন সব বনাইতে বসেন। বাড়িধারায় আছে শাকেরের আরেকটি অফিস ও আলিশান বাড়ি। তবে হজে থাকায় বক্তব্য মেলেনি তার। দেশের বাইরে গেছে কতদিন? দেশের ইতিহাসে কোটি টাকায় একটি গরু কেনা প্রথম ব্যক্তি শাকের আহমেদ। 1300 কেজির গরুটির দাম কোটি টাকা হলে 1 কেজি মাংসের দাম পড়ে 7,500 টাকা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আলোচিত কোটি টাকার গরু নিয়ে প্রতিবেদন করেছেন সহকর্মী এম এ আজিম। এই বিষয়ে আরো তথ্য নিয়ে স্টুডিওতে উপস্থিত আছেন তিনি। আজিম, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমরা আপনার রিপোর্টটিতে দেখছিলাম গরুটি কোরবানি হয়নি, ক্রেতা তিনিও হজে আছেন। তাহলে গরুটি আসলে এখন কোথায় আছে, দেখাশোনাই বা কে করছেন? আসলে গরুটি বিক্রি হয়েছে বলা হয়েছিল, কিন্তু গরুটি কিন্তু এখনো সাদেক এগ্রোতেই রয়েছে। যেমনটি যে ছাগলটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল সেই ছাগলটিও কিন্তু এগ্রোতেই পাওয়া যায়, এবং পরবর্তীতে কিন্তু তিনি বলেছিলেন যে অ্যাডভান্স করে আসলে ছাগলটি নেয়নি। আবার যে ইফাতও কিন্তু পাল্টা বক্তব্য দিয়েছেন যে আমাকে ব্যবহার করা হয়েছে। এখন বলা চলে যে যে গরুটি কোটি টাকা মূল্যে বিক্রি করেছেন বলছেন সেটি নিয়েও কি পরবর্তীতে এরকম কোনো রহস্য বের হবে, এটি কিন্তু সময়ের অপেক্ষা বলা চলে। কেউ কেউ কিন্তু বলছেন যে তিনি এভাবে করে পশুর মূল্য বৃদ্ধি করছেন, এবং পশুর মূল্য বৃদ্ধি করে তিনি মানুষের একটি আকর্ষণ তৈরি করছেন, যে আকর্ষণটাকে ব্যবহার করে তিনি কম মূল্যের পশুকে বেশি মূল্যে বিক্রি করছেন। বা তিনি যে কিছু ভিডিও কিন্তু বলা চলে যে তিনি ছাগলটিকে বলেছিলেন যে পাঞ্জাব থেকে এনেছেন, আবার অপর একটি ভিডিওতে দেখা গেছে তিনি সেই ছাগলটিই বলেছেন যে যশোর থেকে এনেছেন। এই যে একটি প্রতারণা, নিজ মুখের 2 ধরনের বক্তব্য, এটি কিন্তু বলা চলে যে তার এক ধরনের প্রতারণা। এবং এই যে কোটি টাকা মূল্যের গরুটি তিনি বিক্রি করলেন, সেই গরুটি এখন তার খামারেই আছে। তার মানে সেটি কি আসলে বিক্রি হলো? কোরবানির উদ্দেশ্যে যদি কেউ একটি গরু কিনে থাকে সেটি অবশ্যই তিনি এবছর কোরবানি দিবেন, এবং কোরবানির আগে কোরবানির উদ্দেশ্যে কেনা মানে কি, তিনি তো নিয়াত করেছেন কোরবানি দিবেন বলে, সেটি তো পূর্ণ হলো না। তিনি যেটি বলছেন যে হজে রয়েছেন, তিনি আসবেন, অবশ্য আমরা তার সাথে কথা বলতে পারিনি তিনি আসলে কেন গরুটি নিলেন না, এবং তিনি কিন্তু গরুটির যে কিনেছেন তার নামটিও প্রথমে প্রকাশ করেননি।
এবং যে করেই হোক আমাদের কাছে একটি ভিডিও আসে, আমরা জানতে পেরেছি যে আসলে গরুটি কে কিনেছেন এবং আমরা হয়তোবা তিনি দেশে আসলে তার মুখোমুখি হতে পারবো, তিনি বা আসলে কেন এত টাকা মূল্যের গরুটি কিনলেন। কারণ এই গরুটি 1300 কেজি ওজন, সেখানে 1 কেজি গরুর মাংসের দাম প্রায় 7,500 টাকা পড়ে গিয়েছে। তো এটি স্বাভাবিক না। বলা চলে যে কুরবানিতে মানুষ খুব একটা স্বাস্থ্যোজ্জ্বল বা পছন্দনীয় পশুকে ক্রয় করেন, এটা স্বাভাবিক, কিন্তু সেই পশুটির দামও তো স্বাভাবিক হওয়া উচিত। সেখানে যদি একজন বিক্রেতা সেটাকে অস্বাভাবিক দামে বিক্রি করেন, সেটাও বা কতটুকু মানসম্মত হবে বা কুরবানিটাও বা কতটুকু সফল হবে, এবং এই যে প্রতারণা ব্যবসা সেটিও বা কতদিন চলবে। এবং এটি কিন্তু অভিযোগটি রয়েছে যে তিনি প্রতি বছর কোরবানিতেই এরকম করে থাকেন, এবং যে গরুগুলো তিনি আনেন এগুলো 2016 সালে নিষিদ্ধ হয়েছে। সেই নিষিদ্ধ গরু ধরেই কিন্তু তিনি ব্যবসা করে যাচ্ছেন। এখানে তো আরেকটি প্রশ্ন আসলে চলেই আসলো, দেশে তার মানে নিষিদ্ধ জাতের গরু কিভাবে বেচে কেনা হচ্ছে এবং কোটি টাকা একটি গরু বিক্রি হচ্ছে, সেই বিষয়টিকে বা সাধারণ মানুষ কিভাবে দেখছেন? হ্যাঁ, 16 সালে যে গরুটি নিষিদ্ধ হলো এবং সেই গরুটি কিন্তু কাস্টমস আটকে দিয়েছিল। তিনি যে 18টি গরু দেশে ঢুকানোর প্রথমে চেষ্টা করেন, সেই গরুগুলো কিন্তু সে এক প্রকার নিলামে নিয়ে আবার তিনিই ক্রয় করেছেন এবং সেই গরুগুলো তিনি লালন পালন করেছেন। একটি বিষয় কিন্তু স্পষ্ট যে নিলামে দেয়া যে তিনি 15টি গরু পেয়েছেন, তিনি যদি প্রতি বছর 2টি 3টি 5টি করে বিক্রি করেন, এই মুহূর্তে তার কাছে তার খামারে কোনো গরু থাকার কথা না। আমরা দেখেছি যে তার খামারে কিন্তু এই যে নিষিদ্ধ জাতের যে গরু, সেই জাতের গরুর কিন্তু বাচ্চাও আমরা তার ভিডিওতেই আমরা দেখতে পাচ্ছি। তার মানে তিনি সেখানে এই গরুর প্রজনন করছেন এবং এই গরুর কিন্তু প্রজনন বাংলাদেশে বন্ধ। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন আমরা তাকে বারবারই তাগিদ দিচ্ছি, বারবারই তাকে বলছি যে এটা করা যাবে না, কিন্তু তারপরও তিনি গোপনে বিভিন্নভাবে কিন্তু এই ব্যবসাটি তিনি করে যাচ্ছেন বা চালিয়ে যাচ্ছেন। তো এখন যেহেতু আলোচনায় এসেছে, এখন দেখার বিষয় যে আসলে এর পরে কি হবে। জি, এবং যেটি প্রশ্ন করেছিলাম আপনাকে, কোটি টাকা একটি গরু বিক্রি হচ্ছে, এই ঘটনাটি কি আসলে সাধারণ মানুষ কিভাবে দেখছেন, সেই প্রতিক্রিয়া আপনি জেনেছেন কি? সাধারণ মানুষের কাছে কিন্তু একটি ছাগল যখন 15 লাখ টাকায় বিক্রির কথা আসে, তারপরে কিন্তু আসলে এনবিআর কর্মকর্তার নাম এসেছে, ইফাদের নাম এসেছে, ইফাতের টাকার হিসেব এসেছে, আলোচনা সমালোচনার তৈরি করেছে এবং তারপরে যে গরুটি 1 কোটি টাকায় বিক্রি হয়েছে, তারপরে কিন্তু ক্রেতা সে নিজে স্বেচ্ছায় হোক আর বিক্রেতার ইচ্ছায় হোক, তিনি কিন্তু নামটি প্রকাশ করেননি। তো এখন যেহেতু নাম প্রকাশ এসেছে, এখন কিন্তু একটি কথা আসছে যে তাহলে তার টাকার উৎস কোথায়, তিনি কিভাবে এত টাকায় এই গরুটি ক্রয় করলেন, ক্রয় করার পরই বা কেন তার নাম গোপন রাখলেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এভাবে করে গরুর যে দাম বৃদ্ধি এবং মাংসের যে দাম বৃদ্ধি, তার মধ্যেও কিন্তু তাদের এই সিন্ডিকেট চক্র বা এই চক্রকে তারা দায়ী করছেন এবং তারা বলছেন যে আসলে এই জায়গাটি বন্ধ হওয়া উচিত। জি, আজিম আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এম এ আজিম যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন আলোচিত কোটি টাকার গরুর ক্রয় বিক্রয় নিয়ে। সর্বশেষ যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসানো জাতির জন্য বড় লজ্জার। বলেন, 15 আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি, বরং একের পর এক কু করে সশস্ত্র বাহিনীর দক্ষ কর্মকর্তাদের হত্যা করেছে। বুধবার এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন তিনি। এ সময় কারো সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন সরকার প্রধান। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এসএসএফ এর কর্মকাণ্ডের প্রশংসা করে আরও দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সশস্ত্র বাহিনীকে আরো আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। সকলের জন্য আমরা কাজ করেছি, সকলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। তারপরেও অন্তত যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে, সেদিকে লক্ষ্য রেখেই তাদের জন্য সেই ধরনের গাড়ি থেকে শুরু করে আধুনিক সরঞ্জামাদি যা যা দরকার সবই কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার, তবে আঘাত এলে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো ভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি
নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে স্বাধীনতা বিরোধীদের দেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে জাতিকে কলঙ্কিত করা হয়েছে উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছিল তারা একের পর এক কু করে সেনা ও বিমান বাহিনীর অফিসারদের হত্যা করে। যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করলাম, সে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় বসানো হলো, আর যারা বিজয় অর্জন করলো তাদেরকে হত্যা এবং অবহেলা। এটাই হচ্ছে জাতির জন্য সব থেকে দুর্ভাগ্য। 15ই আগস্টের পর যারা ক্ষমতা এসেছিল, দেশকে আর তারা এগিয়ে নিয়ে যেতে পারেনি, বরং একের পর এক কু হয়েছে। এই সেনাবাহিনীরই হাজার হাজার অফিসার সৈনিক নির্বিচারে তাদের হত্যা করা হয়েছে। বিমান বাহিনী তো প্রায় খালি হয়ে গিয়েছিল, অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছিল। প্রতিনিয়ত এই সংঘাত, অনিশ্চয়তা, প্রতি রাতে কারফিউ, এই ছিল বাংলাদেশের অবস্থা। ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কোনোদিন রাষ্ট্র ক্ষমতার চিন্তা করেননি জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন টেকসই হয়েছে। 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে 29 জুন ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এছাড়া 1 জুলাই সব মহানগর এবং 3 জুলাই জেলা শহরে সমাবেশ করবে দলটি। নয়াপল্টনে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, খালেদা জিয়া সুস্থ হয়ে সামনে এলে সরকার টিকে থাকতে পারবে না জেনেই উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করছে। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা করে বিএনপি। সভা শেষে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয়। চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে তার জীবনহানির শঙ্কা জানান তিনি। অবিলম্বে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা দাবি করে মহাসচিব বলেন, আদালতের দোহাই দিয়ে সরকার বেগম জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা একটি মামলা সাজিয়ে তাকে আদালত থেকে সেটাকে বৃদ্ধি করে 5 বছর আবার 10 বছর করে দেওয়া, এটা করা হয়েছে। একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা। চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে, চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না। তাই নয়, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে, আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করে গেছে। খালেদা জিয়া ক্ষমতাসীনদের প্রতিহিংসার শিকার, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন সামনে এলে টিকে থাকতে পারবে না ক্ষমতাসীনরা। বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। দলীয় প্রধানের মুক্তির দাবিতে 29 জুলাই নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এছাড়া 1 জুলাই সব মহানগর এবং 3 জুলাই জেলা শহরে সমাবেশের ঘোষণাও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। খাগড়াছড়ি ও চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারে করে অভিযান চালিয়ে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার আসামি ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার করেছে ডিবি। বুধবার বিকেলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এর আগে দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদের নেতৃত্বে বিভিন্ন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালায় ডিবি পুলিশের একাধিক দল। পরে আসামিদের নিয়ে হেলিকপ্টারে করে রাজধানীতে ফেরে ডিবির দল। পূর্বাচলে নেমে অভিযানের বিস্তারিত সাংবাদিকদের জানান ডিবি প্রধান। কিন্তু নামানো হয়েছে হেলিকপ্টার থেকে, তাদের গামছা দিয়ে তাদের চোখ বাঁধা অবস্থায় কিন্তু তারা নামছে। শিমুল ভুঁইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে, সেখানে তারা গিয়া নাম ধারণ করছে। একজন হলো পলাশ, আরেকজন হলো শিমুল, পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতের বেলা এনে ঘুম, মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল।
সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযানে নেমেছে ডিবি পুলিশ। বুধবার দুপুর 12টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে শহরের 2টি পুকুরে তল্লাশি শুরু হয়। তবে বিকেল পর্যন্ত মোবাইল উদ্ধারের কোনো তথ্য জানায়নি পুলিশ। সহকর্মী মেহেদী হাসান সবুজের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। এমপি আনার হত্যাকাণ্ডের আলামত আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর 3টি মোবাইল ফোন। আদালতে দেয়া জবানবন্দিতে গ্যাসবাবু জানায় ফোন 3টি পুকুরে ফেলে দেওয়ার কথা। পরে মোবাইল ফোন 3টি উদ্ধারের নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার গ্যাসবাবুকে সঙ্গে নিয়ে ফোন 3টি উদ্ধারে ঝিনাইদহে আসেন ডিবির আভিযানিক দল। শহরের পায়রা চত্বর এলাকার পিপিলিকা মার্কেট ও স্টেডিয়ামের পিছনের 2টি পুকুরে ডুবুরি ও জেলেদের নিয়ে শুরু করে অভিযান। নেতৃত্ব দেন ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজম, সঙ্গে ছিলেন ডিবি প্রধান হারুন। কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরো একটু পরিপক্ক হবে। কয়েক ঘন্টা অভিযানের পরও মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে কিছু জানানো হয়নি ডিবির পক্ষ থেকে। এদিকে অভিযানের খবরে ভিড় জমায় উৎসুক জনতা। স্থানীয়রা জানান নিয়মিত পুকুরে মাছ ধরার জাল ফেলা হয়, তাদের কেউ হয়তো ফোন খুঁজে পেতে পারে। আমি এখানে দেখি প্রত্যেক শুক্রবারেই জেলেরা এখানে জাল টানে, তো এমনি মাছ ধরার উদ্দেশ্যে তারা জাল টানে। তো যদি এখানে থাকতো বা যদি ওখানে ফেলেই থাকে, আমার মনে হয় যে জেলেরা মাছ ধরার জন্য এখানে জাল ফেলে এরাই পেয়ে গেছে। তাদের সাথে কথা বললে বা তাদের কাছে এই ধরনের কোনো মোবাইল তারা পেয়েছিল কিনা, তাহলে আমার মনে হয় এখানকার একটা ক্লু পাওয়া যেতে পারে। তারা অভিযান পরিচালনা করেছেন, অভিযান পরিচালনা করার পরে ওনারা চলে গেলেন। আসলে এখানে আমরা এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পারিনি যে আসলে উদ্ধার হলো কি হলো না। অনেকে আসছিল, এসে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলো, প্রায় 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে তারা ডুবুরি নামায়ও তারা পাইল না। এর আগে মোবাইল ফোন উদ্ধার অভিযানের জন্য মঙ্গলবার ঢাকা থেকে গ্যাসবাবুকে ঝিনাইদহ কারাগারে আনা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ার কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, ব্রিফিং এ পুলিশ কি জানিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। তন্নি, আজ বগুড়ায় কিন্তু টক অব দ্য টাউন ছিল যে বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামির একসাথে পালানোর ঘটনা। যদিও স্বস্তির যে বিষয়টি ছিল যে মাত্র 14 মিনিটের মধ্যেই তারা কিন্তু শহরের চাষিবাজার থেকে আবারও গ্রেপ্তার হয়। ইতিমধ্যেই কিন্তু তাদেরকে আদালতের মাধ্যমে আবারও বগুড়া জেলা কারাগারে কিন্তু পাঠানো হয়েছে এবং জেল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কিন্তু আবারও নতুন করে পেনাল কোডে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এবং যে ঘটনাটি আমরা সারাদিন আজকে পর্যবেক্ষণ করেছি তন্নি, যে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী প্রেস ব্রিফিং এ যেটি জানিয়েছে এবং আমাদের কাছে যে ছবিগুলো এসছে সেই ছবিগুলোতে আমরা দেখেছি যে কন্ডেম সেলে এই 4 জন আসামি কিন্তু এ মাসের 1 তারিখে তারা কিন্তু এই এক রুমে একত্রিত হয় এবং তাদের নিজেদের মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে এবং তারাই কিন্তু দীর্ঘদিনের সুপরিকল্পনার একটি অংশ হিসেবে দেয়াল ওপরে যে ছাদ ফুটো করে তারা নিজেদের ব্যবহৃত বিছানার চাদর, লুঙ্গি এবং গামছা দিয়ে রশি তৈরি করে সেটি কিন্তু পরে দেয়াল টপকে তারা এই জেলখানা থেকে তারা পালিয়ে যায়। যে ঘটনা মুহূর্তের মধ্যেই পুরো জেলাতে কিন্তু আলোড়ন তোলে এবং এই 4 জনই কিন্তু পৃথক পৃথক হত্যা মামলার আসামি। এর মাঝে 2 জন বগুড়া জেলার বাসিন্দা হলেও একজন ছিলেন কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং আরেকজন ছিলেন নরসিংদী জেলার বাসিন্দা। এই 2 জন কুড়িগ্রাম এবং নরসিংদী জেলার যে 2 জন ছিলেন আমির হামজা এবং নজরুল ইসলাম, তারা কিন্তু কুড়িগ্রামে 2013 সালের আলোচিত 4 মার্ডার কেসের তারা কিন্তু আসামি এবং তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা হয়। এবং বিকেল বেলা কিন্তু বগুড়া জেলা কারাগার পরিদর্শনে এসেছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক সুজাউর রহমান, তিনি কর্নেল। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে বগুড়া জেলা কারাগার, এই কারাগারটি কিন্তু 1833 সালে নির্মিত হয় এবং 1833 সালে নির্মাণ করার পরে এইখানে তাদের দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকি মনে হয়নি। তারা যেটি বলছে যে যেহেতু আজকে এত বড় একটি ঘটনা ঘটলো, তারা ইতিমধ্যেই
তদন্ত শুরু করেছে, বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে এবং আমরা প্রশ্ন করেছিলাম যে এই ঘটনার সাথে কারা কর্তৃপক্ষের কেউ জড়িত আছে কিনা, কারণ যেভাবে তারা ছাদ ফুটো করেছে তা কিন্তু একদিনে কোনোভাবেই করা সম্ভব না, এটি কিন্তু দীর্ঘ সময়ের ব্যাপার ছিল। তিনি বলেছেন যে তারা সেটিও তদন্ত করে দেখবেন এবং এই কারাগারের কোথায় কোথায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে তা নিয়েও কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম যেটি জানিয়েছেন যে তিনি কিন্তু প্রতি মাসে নিয়মিত এই কারাগারে পরিদর্শনে আসেন এবং কন্ডেম সেলের যারা আসামি তাদেরকে কিন্তু অল্টারনেটিভ করা হয়, একটি নির্দিষ্ট সময় পরপরই তাদের সেল পাল্টানো হয়। কিন্তু কেন 1 তারিখ থেকে এই 4 জন একত্রে একটি সেলে ছিল, প্রশ্ন কিন্তু উঠেছে এটিও। তবে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 6 সদস্যের কিন্তু একটি তদন্ত কমিটি করা হয়েছে। তবে কারাগারের এই ঘটনার পরে কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করেছে বগুড়া জেলা কারাগারের নানা অনিয়মের চিত্র, হয়তো ধীরে ধীরে বেরিয়ে আসবে থলের বিড়াল, এমনটি প্রত্যাশা বগুড়া শহরবাসীর। তন্নি, বগুড়া জেলা কারাগারের প্রধান ফটক থেকে আজকে সারাদিন এই কয়েদি পালানোর ঘটনা নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ সঞ্জু আপনাকে। দর্শক, বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জু রায়। দেখছেন সংবাদ রাত। মাত্র 30 মিনিটের টানা বৃষ্টির চাপ নিতে পারছে না রাজধানীর 2 সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না নগরবাসীর। 2 সিটির মেয়রই জলাবদ্ধতা নিরসনে নিজেদের সফল দাবি করলেও বাস্তব চিত্র তার উল্টো। নগর পরিকল্পনাবিদরা বলছেন মিথ্যা আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়ে জলাবদ্ধতা নিরসন হবে না, দরকার সঠিক আর স্থায়ী সমাধান। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। মাত্র 30 মিনিটের বৃষ্টিতে মিরপুরে জলাবদ্ধতা তৈরি হলে উত্তর সিটি কর্পোরেশনের কুইক রেসপন্স টিমের কোনো সাড়া না পেয়ে নিজেরাই ম্যানহোলের ময়লা পরিষ্কারে নেমে পড়েন স্থানীয় বাসিন্দারা। আসার কথা ছিল, কিন্তু ওনাদেরও আমি কয়েকবার বলে দিছি যে আপনারা সঙ্গে সঙ্গে একটু ড্রেনগুলো পরিষ্কার করে দিবেন, কিন্তু তারা করে না। আমিও পরিষ্কার করছি অনেক দূর পর্যন্ত, অনেকক্ষণ পর্যন্ত পরিষ্কার করতেছি, 1 ঘন্টা দূরিয়া। কাজীপাড়া, শেওড়াপাড়া ও মিরপুর 10 নম্বর এলাকায় বুধবার সকালে 30 মিনিটের বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, এমনকি যোগাযোগ খাতে যুক্ত হওয়া মেট্রো রেলের যাত্রীরাও পড়েন সমস্যায়। তো ভালোই আসলাম, কিন্তু এসে তো লাভ হলো না, এসে তো সেই আবার পানির মধ্যেই আটকে গেলাম, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, কোনো রিক্সাই নেই। আমাদের উপর দিয়ে প্রযুক্তি আধুনিক হয়েছে, নিচ দিয়ে হয় নাই, মেনহোল প্রত্যেকটা জ্যাম হওয়ার কারণে অল্প বৃষ্টিতে এই রাস্তা এমন হয়ে গেছে। বৃষ্টি হলেই প্রচুর পরিমাণে পানি ওঠে, এটাতে আমরা অনেক দুর্ভোগের ভিতরে আছি। আর ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন নিউ মার্কেট ও মৌচাক এলাকায়ও তৈরি হয়েছে বৃষ্টির জলাবদ্ধতা। বৃষ্টির পানি সড়ক উপচে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও প্রবেশ করে, যা ভোগান্তি বাড়ায় সব এলাকার সাধারণ মানুষের। 10-15 মিনিট বৃষ্টি পড়লেই পানি লোড, আর ড্রেনটা একটাও পরিষ্কার নেই। এই পানি নামতে নামতে আপনার সন্দেহ হয়ে যাবে, ব্যবসা শেষ। বৃষ্টি হইলে পানি উঠা যায়, উঠে পানি, এত কাস্টমার আসেন। নগর পরিকল্পনাবিদরা বলছেন মেয়রদের আশ্বাস বা প্রতিশ্রুতি দিয়ে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, দরকার স্থায়ী সমাধানের। যথাযথ পরিকল্পনা, নেটওয়ার্ক বা মাস্টার প্ল্যান না করে যে কোনো কাজ খাবলা দিয়ে এখান থেকে ময়লা সরানো, 2-1টা খালের কিছু অংশের ময়লা পরিষ্কার করা কখনোই এর স্থায়ী সমাধান নয়। এই স্থায়ী সমাধানের আরেকটি উপযুক্ত সংযুক্ততা হলো কঠিন এবং তরল বর্জ্যকেও এর সাথে ব্যবস্থাপনা যুক্ত করা। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন রাজধানীবাসীরাও। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি তেল বোঝাই জাহাজে বিস্ফোরণ ঘটেছে, ঘটনাস্থলে মৃত্যু হয় 1 জনের। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, জাহাজে আগুনের বিস্ফোরণের সবশেষ কি খবর রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। তন্নি, আজকে দুপুর 1:30 নাগাদ ঠিক আমার পেছনেই ফতুল্লার মেঘনা ডিপুতে তেলবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং এই ঘটনার পর কিন্তু টানা 1 ঘন্টা দাউ দাউ করে এই ট্রলারটিতে কিন্তু আগুন ধরতে থাকে। তো এখানে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা যেটি জানিয়েছেন যে এই যে তেলবাহী ট্রলারটি এটি বরিশাল বিভাগের ভোলা জেলার মনপুর এলাকা থেকে এসেছিলেন এবং এই ট্রলারটির নাম MV মনপুরা। এটি এই মেঘনা ডিপুতে তেল নিতে এসেছিলেন আজকে সকালে এবং দুপুরের মধ্যে এটি তেল লোড করা
করা হলেও এটি কিন্তু ছেড়ে যায়নি এবং ঠিক যখন অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছিল তখন কিন্তু এই ট্রলারটির পেছনে শ্রমিকরা রান্নার কাজ করছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ধারণা করছেন সেখানে রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছিল এবং সেখান থেকে হয়তো অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং বিকট শব্দে এই তেলবাহী ট্রলারটিতে কিন্তু বিস্ফোরণ ঘটে এবং এখানে সব মিলিয়ে 5 জন এই ট্রলারে ছিলেন। তাদের মধ্যে একজনকে আহত অবস্থায় ঢাকার যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে। আর অগ্নিকাণ্ড যখনই ঘটেছে তার ঠিক 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যেই ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের সদস্যরা আগুন নিভানোর কাজ করেন এবং এর পরপরই কিন্তু একজনের মরদেহ ঠিক ট্রলারের পেছন থেকেই ভেসে ওঠে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন তার শরীরের কিন্তু বেশ কিছু অংশ পোড়া ছিল। তবে পরবর্তীতে আরো একজনের খোঁজ পাওয়া গেল। এখনো পর্যন্ত কিন্তু 2 জন নিখোঁজ এবং সেই 2 জন নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের সদস্যরা এখন পর্যন্ত কাজ করছে এবং বিকেলের মধ্যেই কিন্তু পুরো আগুন নিভে গেছে এমনটা আমাদের জানানো হলেও সন্ধ্যার পরপর কিন্তু সেই নিভে যাওয়া নোঙর করে রাখা যে ট্রলারটি সেই ট্রলারটিতে কিন্তু আবারও আগুনের শিখা কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে এবং কিছুক্ষণ আগেই মাঝ নদী থেকে ট্রলারটিকে কেরানীগঞ্জের পারে নিয়ে গেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা এবং সেখানে কিন্তু এখনো কিন্তু ট্রলারে আগুন জ্বলছে এবং সে আগুন কিন্তু নির্বাপনের জন্য সবশেষ যে চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। বলা যায় একদিকে যে নিখোঁজ 2 জন রয়েছেন সেই 2 জনকেও খোঁজ করা হচ্ছে এবং আগুন ট্রলারটিতে আবারও আগুন জ্বলছে এবং সে আগুন নেভানোর কাজও কিন্তু চলছে। তো নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কিছুক্ষণ আগে এখানে এসেছেন মাহমুদুল হক, তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারাই এই ঘটনায় যদি কারো গাফলতি পাওয়া যায় তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা তারা নেবে না, এই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ। তন্নি। বিল্লাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী বিল্লাল হোসেন নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন, সেখানে জাহাজে আগুনের দুর্ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছিলেন। দেখছেন সংবাদ রাত।